রিপ্লাইগুলো একটু দিবি, বুঝতে যাতে সুবিধা হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা শেয়ার স্ট্রেন করছিলাম এই জায়গাটা পুরোটা কেটে দে, তোরা খাতা টেকে দে, আমি শেয়ার স্ট্রেনটা একটু ডিটেলসে নোটটা লিখবো। প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আমি দেখছিলাম, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো এখানে উল্লেখ হয়নি। এবার একটু ভালো করে বানাই। ঠিক আছে, শেয়ার স্ট্রেনটা আবার নতুন করে আমরা লেখা শুরু করছি। সরি, শেয়ার স্ট্রেনটা নয়, পুরোটাই নর্মাল এই স্ট্রেস স্ট্রেন পুরোটাই, এটা পুরোটাই মুছ। স্ট্রেস স্ট্রেন জিনিসটাকে একটু গুছিয়ে লিখতে হবে। এগুলো তো থাকবেই, প্লাস আরো কিছু নতুন এক্সট্রা কিছু জিনিস আমি অ্যাড করব। ঠিক আছে, ওকে। তো দেখ, স্ট্রেস আর স্ট্রেনটা আজকে শুরু করছি। ফার্স্টে আমরা স্ট্রেসের ডেফিনেশনটা লিখে নিই। ঠিক আছে, একদম সিম্পল ভাবে আমি জিনিসটা বোঝাচ্ছিলাম, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে লিখে নিতে হবে, কারণ পরীক্ষা সেই কোশ্চেনগুলো আসে। তো ফার্স্ট আমরা ডেফিনেশনটা লিখে নিই। লেখ, দ্য ইন্টারনাল resistance offered by the body অথবা material at a particular section against deformation caused by external load is known as stress। ঠিক আছে, স্ট্রেসের বেসিক ডেফিনিশন, অর্থাৎ আমার কোনো বডি বা মেটেরিয়াল কোনো একটা বাইরে থেকে যদি কোনো একটা লোড দেয়া হয়, সে ইন্টারনালি সেই লোডটাকে যেভাবে রেজিস্ট করে সেটাই হচ্ছে তার স্ট্রেস। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, ইট ইজ অলওয়েজ developed when body is restrict restricted restricted against deformation অর্থাৎ কি বলছে, বলছে স্ট্রেস তখনই তৈরি হয় যখন হচ্ছে কোনো বডি তার ডিফরমেশন হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, সে ডিফরমেশন
প্রত্যেকটা বডি চায় সে একটা রেস্ট পজিশনে থাকবে, কিন্তু যখনই কোনো বাইরে থেকে লোড আসার ফলে তার একটা ডিফর্মেশন হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়, তখনই স্ট্রেস তৈরি হয়। যদি বডিটা রেস্ট পজিশনে থাকে তাহলে বডির মধ্যে কোনো রকম কোনো স্ট্রেস তৈরি হবে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, হিন্স। হিন্স স্ট্রেন, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ডিফরমেশন, ইজ দ্য, এই পরীক্ষায় এটা কোশ্চেন আছে, কজড অফ স্ট্রেস। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারলাম স্ট্রেন কিন্তু পুরোপুরি স্ট্রেসের ওপর ডিপেন্ড করে। স্ট্রেস প্রডিউস হলেই তবেই সে স্ট্রেনটাকে সে ডিফর্ম করছে। ঠিক আছে, স্ট্রেনের হচ্ছে মেন, এটা হচ্ছে স্ট্রেসের জন্যই জিনিসটা হয়। ঠিক আছে, তো এইখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আসবে যেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রেংথ। ইম্পর্টেন্ট টার্ম যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে এখানে লেখো স্ট্রেস স্ট্রেন, লিখেছি স্ট্রেস স্ট্রেন, লেখার পর লেখো স্ট্রেংথ, এইখানটা নিচেটা লেখো, অতএব স্টার মার্ক দিয়ে স্ট্রেংথ। এবার তাহলে স্ট্রেংথ জিনিসটা কি? স্ট্রেংথ জিনিসটা কি না, the maximum value, the maximum value of stress, of stress which a body can resist, can resist without failure, without failure is termed as, is termed as strength. তাহলে তাহলে কোনো বডির স্ট্রেংথ কাকে বলবো না, যে বডি, কোনো বডি ম্যাক্সিমাম কতটা স্ট্রেস সে নিতে পারে। ঠিক আছে, ফেলিওর না হয়ে সে ম্যাক্সিমাম কতটা স্ট্রেস নিতে পারবে, সেটাই হচ্ছে তার স্ট্রেংথ, এক কথা বলতে। নেক্সট পয়েন্ট, দিস স্ট্রেংথ, দিস স্ট্রেংথ is the inherent property, inherent property of material, material and does not depends on its, does not depends on its geometry, geometry, geometry মানে কি কি পড়ছে, ধর সাইজ, এরিয়া, এইসব হচ্ছে জিওমেট্রির মধ্যে পড়ছে। অ্যান্ড লোডিং, লোডিং বিইং অ্যাপ্লাইড টু ইট, বা অন ইট, অ্যাপ্লাইড অন ইট। ঠিক আছে,
তার মানে স্ট্রেংথ হচ্ছে একটা মেটেরিয়ালের তার নিজস্ব একটা প্রপার্টি। ঠিক আছে, স্ট্রেস যেমন কি কতটা লোড পড়ছে, তার কতটা স্ট্রেস হবে, এরিয়া ক্রস সেকশন কিরকম আছে, সেই সমস্ত জিনিসগুলোর উপর ডিপেন্ড করছে। কিন্তু স্ট্রেংথ হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ফিক্সড। ওই মেটেরিয়ালটা ম্যাক্সিমাম এত লোডই নিতে পারবে, যতই এরিয়া কমাও যতই এরিয়া বাড়াও যাই করো ম্যাক্সিমাম ওই লোড পর্যন্তই ও নিতে পারে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটা অবজেক্টিভ কোশ্চেন আছে যে তাহলে স্ট্রেংথ কি কার উপর ডিপেন্ড করে, জিওমেট্রি লোডিং এগুলোর উপর ডিপেন্ড করে নাকি। তা স্পষ্ট বলে দিতে হবে যে না, এটা হচ্ছে একটা ইনহেরিয়েন্ট প্রপার্টি, নিজস্ব একটা প্রপার্টি, এটা কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, বাট বাট স্ট্রেস ইজ নট inherent inherent property of material and it does depend on geometry and load being applied on it. বোঝা গেল? তার মানে এ পুরোপুরি হচ্ছে স্ট্রেসটা, আমি বললাম যে দুটোর মধ্যে ভালো করে ডিফারেন্সটা বুঝি। স্ট্রেস কিন্তু হচ্ছে যে কোনো মুহূর্তে তার প্রপার্টি লোডিং, তার উপর হচ্ছে তার স্ট্রেসটা ডিপেন্ড করে। ঠিক আছে, কিন্তু স্ট্রেংথ হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, যেহেতু ও কারোর ওপরই কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, বেশ। নেক্সট পয়েন্ট, স্ট্রেস ইজ এ, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, টেনসর কোয়ান্টিটি। টেনসর কোয়ান্টিটি এ করতে গেলে বলতে হবে 2 ডিগ্রি টেনসর। ঠিক আছে, টেনসর কোয়ান্টিটি মানে সে কিরকম কিরকম টাইপের, কোন ডিরেকশনে বা এ ভ্যালুতে হয়। যেমন ধর আমরা টাউ এক্স ওয়াই লিখি, সিগমা এক্স এক্স লিখি, সিগমা এক্স ওয়াই লিখি, এই ধরনের। ঠিক আছে, তো 2 ডিগ্রি পর্যন্ত এক্স 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 ওয়াই, এই 2 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমরা টেনশন নিই। ঠিক আছে, আমাদের টেনসর কোয়ান্টিটি যখন আমরা এটা পড়বো, আরো ডিটেলসে পড়বো, পরের দিকে আমরা পড়বো, তখন টেনসর কোয়ান্টিটি কিভাবে বার করতে হয় তার ডিটেলস আমরা জেনে নেব। কিন্তু মনে রাখতে হবে স্ট্রেস হচ্ছে দু ধরনের টেনসর কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনিটিউড, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিরেকশন। ঠিক আছে, তাহলে কি লিখবো, দা কোয়ান্টিটি which has দাঁড়াবার কি জয়েন, the quantity which has one magnitude and two direction। ঠিক আছে, একটা ম্যাগনিটিউড থাকে আর একটা দুদিকে ডাইরেকশন বোঝায়। তাহলে ফাইনালি আমরা কি বুঝলাম না, স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, বিফোর ফেলিওর। ম্যাক্সিমাম স্ট্রেস বিফোর ফেলিওর। ঠিক আছে, এইটা হলো আমার
স্ট্রেংথের জন্য। ওফ, এত লেটে সবাই জয়েন করলে হয়? ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা কি জানলাম, এটা হচ্ছে ইনহেরিয়েন্ট প্রপার্টি, তাই তো? মেটেরিয়াল ইনহেরিয়েন্ট প্রপার্টি, এটা একটা জানলাম। ঠিক আছে, যদি স্ট্রেস গ্রেটার দেন ইকুয়ালস টু স্ট্রেংথ হয়ে যায়, তাহলে মেটেরিয়াল কিন্তু ফেল, মেটেরিয়াল ফেল করে যাবে। আর যদি স্ট্রেস লেস দেন স্ট্রেংথ হয়, তাহলে মেটেরিয়াল সেফ হয়। ঠিক আছে, এটা বেসিক জিনিস বুঝে নিলাম। চল, এবার আসছি আমরা ইউনিটটা। আগের দিন ইউনিটটা আমি করাচ্ছিলাম। ইউনিট কি বলেছি? বেসিক ইউনিট হচ্ছে নিউটন পার এরিয়া, মানে ফোর্স বাই এরিয়া। তো নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে পাস্কাল বলা হয়, এটাকে বলা হয় পাস্কাল, পিএ। অ্যাকচুয়ালি কিন্তু আমরা স্ট্রেংথ বা যে কোনো ক্ষেত্রেই আমরা কি করি, নিউটন পার এমএম স্কোয়ার ইউজ করি। তাহলে ইন জেনারেল স্ট্রেস ইজ রিপ্রেজেন্টেড ইন, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, নিউটন পার এমএম স্কোয়ার। পরীক্ষার কোশ্চেনে কিন্তু টুইস্ট দিয়ে দেবে। ধর আমি যদি কোনো তোদের যে যখন মক টেস্ট নেবো, এইটাতে এই কোশ্চেনটাই কিন্তু আমি ঘুরিয়ে দেবো। ঠিক আছে, যে কোনটা হবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা করা উচিত, সেটাকে কিন্তু তোদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখা যায় 1 নিউটন পার এমএম স্কোয়ার, এটাকে যদি মিটারে নিয়ে আসি, তাহলে আমার 1000 দিয়ে গুণ করতে হয়, নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ 10⁶ পাস্কাল। ঠিক আছে, 10⁶ পাস্কাল মানে হচ্ছে 1 মেগা পাস্কাল। কি নিয়ম আছে? 1 পাস্কাল সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 কিলো পাস্কাল মানে 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। 1 মেগা পাস্কাল মানে হচ্ছে 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। আর 1 গিগা পাস্কাল মানে 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 মেগা পাস্কাল। অতএব আমরা একটা জিনিস শিখলাম, 1 নিউটন পার এমএম স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 1 মেগা পাস্কাল। ঠিক আছে, পরীক্ষায় দেখবি কোশ্চেনে নিউটন পার মিলিমিটার না দিয়ে কোশ্চেনের স্ট্রেসের ভ্যালু দিয়ে দিল মেগা পাস্কাল। ঠিক আছে, তখন কিন্তু একটু কনফিউজ হয়ে যেতে পারে ইউনিট কনভার্সনের ক্ষেত্রে। তো এইটা আমাদের বেসিক মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার লেখ একটা নোট লেখ। এখন দেখ, এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল দেখ, প্রেসার আর স্ট্রেস দুটোরই ইউনিট কিন্তু একই হচ্ছে, নিউটন পার এলিমেন্ট স্কয়ার, ফোর্স বাই এরিয়া। তাহলে কি প্রেসার আর স্ট্রেস কি এক? এইখানে লিখে রাখ, প্রেসার অ্যান্ড স্ট্রেস হ্যাভ সেম ইউনিট, সেম ইউনিট, নিউটন পার
মিটার স্কোয়ার অর্থাৎ পাস্কাল। বাট প্রেশার is external, and stress is internal. এটা মাথায় রাখো, ঠিক আছে? প্রেশার হচ্ছে এক্সটার্নাল ফোর্স আর এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে? তাহলে স্ট্রেস থেকে বেসিক অফ স্ট্রেস আমরা মোটামুটি শিখে নিলাম। যা যা কোশ্চেন বেসিক অফ স্ট্রেস থেকে যা যা কোশ্চেন আসে সেগুলো আমি এখানে লিখে দিলাম। একটু দ্বারা আমি একটু দেখে নিই যদি কিছু অবজেক্টিভ কোশ্চেন যদি আসে। আমার কয়েকটা অবজেক্টিভ কোশ্চেন আমি শর্ট আউট করে রেখেছি, স্ট্রেস থেকে যদি কিছু পাই আমি দেখি একটু। আচ্ছা, ইউনিট বলে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এখানে ইউনিটে একটু লিখে রাখতো। এটা হচ্ছে এসআই ইউনিট, এটা হচ্ছে এসআই ইউনিট, ঠিক আছে? আর হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার, এটা হলে লিখে রাখ এম কে এস ইউনিট, ঠিক আছে? হয়েছে রে? সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার একটা অঙ্ক করি, একটা অঙ্ক দেখি। কোশ্চেন বলছে একটা লোড, আচ্ছা আমি কোশ্চেনটা শর্ট করেই লিখছি, ঠিক আছে? কোশ্চেনটা তোরা পেয়ে যাবি, কোশ্চেনটা পেয়ে যাবি মূর্তি শুটের কোশ্চেন নাম্বার 71, ঠিক আছে? যদি বইটা থাকে দেখে নিবি, ওখানেই পাবি, ঠিক আছে? তো ওখানে বলেছে একটা লোড বলে দিয়েছে 200 কেজি, ঠিক আছে? একটা স্টিল ওয়্যারেতে এন্ড অফ, আমি ছোট্ট ছোট্ট করে লিখছি, হ্যাঁ, এন্ড অফ স্টিল ওয়্যার দেয়া হয়েছে, ঠিক আছে? এন্ড অফ স্টিল ওয়্যারে দেয়া হয়েছে। তো এখানে বলেছে, লিখেই দি নাহলে তোদের ভুল হয়ে যাচ্ছে, লাইক এ লোড অফ 200 কেজি has to be raised at the end of a steel wire if the unit stress in the wire must not exceed 800 কেজি পার সেমি স্কোয়ার, ঠিক আছে? The diameter of wire required will be nearest to option A 4 mm, option B 8 mm, option C
14.5 mm, অপশন ডি 22 mm। 2 মিনিট সময় দিলাম, তোরা এটা বার কর। আমি রেকর্ডটাকে স্টপ রাখছি, কমপ্লিট হয়ে গেলে আমাকে বলবি, আমি রেকর্ডটা আবার চালু করব। ওকে, তাহলে দেখ, একদম সিম্পল অঙ্ক ছিল। এখানে কি বলেছে? স্যার 8 mm, স্যার 8 mm। ঠিক আছে, দেখি ফোর্স কত বলে দিয়েছিল, 200 কেজি, তাই তো। ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে, 800 কেজি পার সেমি স্কোয়ার। সিম্পল জিনিস তো। আমাকে বলেছে ডায়ামিটারটা কত। তাহলে সিগমা ইজুকাল টু, আমরা জানি স্ট্রেস ইজুকাল টু ফোর্স বাই এরিয়া, তাই তো। সিগমা ইজুকাল টু ফোর্স বাই এরিয়া। তাহলে সিগমার ভ্যালু কত, 800 ইজুকাল টু 200 বাই এরিয়া মানে কত, π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এবার ডি স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আয়, তাহলে কত হচ্ছে, 200 ইন্টু 4 বাই পাই ইন্টু 800, তাই তো। 200 কাটলে কত হয়, 4 4, তাহলে 1/পাই কিসে আছে, সেমি স্কোয়ারে, তাই তো। ইউনিটটা আছে সেমি স্কোয়ার। ঠিক আছে, সেমি স্কোয়ারই আসুক, আমরা মিটারে কনভার্ট করে নেব। এবার দেখ ক্যালকুলেটরে দেখ, তাহলে ডিটার ভ্যালুটা কত হচ্ছে। ক্যালকুলেটর বার কর। ডিটার ভ্যালু কত হচ্ছে আমাকে বল। 1/1/পাই স্কোয়ার রুট অ্যান্সার ইন্টু 10, 5.64, 5.64 আসছে, তাই কি আসছে। হ্যাঁ স্যার 5.64, হ্যাঁ স্যার 5.64 আছে। ঠিক আছে, তাহলে কাছাকাছি কোনটা হচ্ছে, ওই 4 mm। অ্যাকচুয়ালি এটা এতটা নিয়ারেস্ট বলে দিয়েছে, সেই জন্যই 4 mm করা হলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো হওয়ার কথা না। অ্যান্সার হবে 5.6। এটা মূর্তি সুটের কোশ্চেন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এইখানে এখানে নোটে এইখানটা একটু লিখে রাখতো, এই যে হে স্ট্রেংথের আগেটা, স্ট্রেস ইজ ইকুয়াল টু টোটাল এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড বাই ক্রস সেকশন এরিয়া অফ প্লেন অ্যাপ্লাইড অন প্লেন লেগ, টোটাল বাই ক্রস সেকশন এরিয়া অফ প্লেন। ঠিক আছে, কারণ এই ফর্মুলাটা তখন লেখানো হয়নি, এটা লিখে রাখবে। ঠিক আছে, এবার নোটটা একটু গোছানো হবে, অনেক কিছু জিনিস এর মধ্যে কিন্তু ইনক্লুড হচ্ছে। আচ্ছা, তাহলে স্ট্রেস, আমাদের বেসিক জিনিস যে স্ট্রেসের, সেটা আমরা এখানে বুঝে নিলাম। এবার আমরা দেখব স্ট্রেস ক প্রকারের হয়। ঠিক আছে, স্ট্রেস ক প্রকারে হয় সেটা আমরা দেখব। স্ট্রেস প্রধানত দু প্রকারের হয়। ঠিক আছে, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, ঠিক আছে, যেটাকে আমরা নর্মাল সিগমা ধরছি, আর একটা হচ্ছে
shear stress, যেটাকে আমরা টাউ দিয়ে দিই। ঠিক আছে, নর্মাল স্ট্রেস আবার তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস, অ্যাক্সিয়াল স্ট্রেস, একটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস, বিয়ারিং স্ট্রেস, আর একটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, আর শিয়ার স্ট্রেস দু ধরনের হতে পারে। একটা লেখ ডাইরেক্ট শিয়ার টেস্ট, ডাইরেক্ট শিয়ার টেস্ট, শিয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রেসের বেসিক। ঠিক আছে, তাহলে এবার এক এক করে আমরা আসি। স্যার বলছিলাম কি, এই যে ম্যাথটা যে হলো না স্যার, হুম, স্যার ওটাতে যদি 4 mm যদি স্যার থাকে, তাহলে তো স্যার ম্যাক্সিমাম স্ট্রেসটা তো স্যার বেশি এসে যাবে, 1500-র উপর এসে যাচ্ছে। তাহলে তো স্যার না ওয়্যারটা না তো ফেল হয়ে যাবে। না না, আমার এখানে বলেছে যে 800 mm এর বেশি করা যাবে না, ওটা তো স্ট্রেংথ বলেনি। হ্যাঁ স্যার, মানে 800 mm বেশি করা যাবে না। 800 mm বেশি হলে মানে তো ফেল হয়ে যাচ্ছে না স্যার। হুম হুম, ফেল তো করি, তার এমনি মানে জাস্ট স্যার বেসিক। 4 mm করলে তো স্যার 800 mm বেশি হয়ে যায়, 800-র বেশি হয়ে যাবে স্যার। 800 বেশি তো হবে। না, 1500 উপরে হয়ে যাচ্ছে, তাহলে তো স্যার ফেল হয়ে যাচ্ছে তাহলে তো। 4 mm তাহলে 8 mm ধরতে হবে, সেই রেসপেক্টে হ্যাঁ যদি স্যার, হয় তাহলে আমার তো আট এম মনে এম হচ্ছে ধরতে হবে। 8 mm স্যার হচ্ছিল। হ্যাঁ স্যার। তাহলে 8 mm ধরতে হবে, সেই রেসপেক্টে যদি ভাবি তাহলে 8 mm নিতে হবে। ঠিক হ্যাঁ আছে, স্যার। হ্যাঁ স্যার, ওটা দেখছি। বেশ। আচ্ছা, এক কাজ করতো, আমি যেটা ভাবছিলাম, স্ট্রেস স্ট্রেন্থ তো, স্ট্রেস স্ট্রেন্থের মধ্যে এই স্ট্রেংথটাকে কি একটা পয়েন্ট দেওয়া হবে? স্ট্রেংথ, স্ট্রেংথের কি পুরোটাই এটা স্ট্রেংথের হিসাবে হয়েছে না? না, স্ট্রেসও তো ইনক্লুড আছে না, ওটা স্ট্রেংথটা আলাদাই থাক। ঠিক আছে, এইগুলোকে বরঞ্চ আলাদা আলাদা করো। এটা কত ছিল? 1.9, কত দেখলাম? 1.9। তাহলে লেখ 1.9.1 নর্মাল স্ট্রেস, নর্মাল স্ট্রেস। ঠিক আছে, নর্মাল স্ট্রেস কি? ইট ইজ the type, it is the type of stress which acts normal, normal অর্থাৎ 90 ডিগ্রি, normal to the given area অথবা প্লেন অথবা সেকশন, যা খুশি বলবো সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই ধরনের স্ট্রেস হচ্ছে, যে স্ট্রেস হচ্ছে প্লেনের সাথে নর্মাল বা 90 ডিগ্রিতে অ্যাক্ট করে, তাকে আমরা বলবো নর্মাল স্ট্রেস। এবার নর্মাল স্ট্রেসের মধ্যে তিনটে পার্ট পেয়েছি। ফার্স্ট পার্ট হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস, অ্যাক্সিয়াল স্ট্রেস। অ্যাক্সিয়াল স্ট্রেস কি? আগে ডেফিনেশনটা লিখে নিই, তারপর ছবিটা। Like load if the load is directed
directed along the axis of the member it would be it would be sorry it would lead to developed axial stress. ঠিক আছে, তার মানে হচ্ছে কোন মেম্বারের অ্যাক্সিস বরাবর যদি ডাইরেক্ট হচ্ছে তোর থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যাক্সিস মেম্বার। অর্থাৎ কিরকম বলছে, সাপোজ ধর এই হচ্ছে আমার একটা মেম্বার, এই হচ্ছে আমার মেম্বার। ঠিক আছে, ঠিক আছে, এই মেম্বারের সাথে এর মেন যে অ্যাক্সিস, এই মেম্বারটার মেন অ্যাক্সিস কোনটা, এইটা। ঠিক আছে, অ্যাক্সিস অফ মেম্বার। ঠিক আছে, তাহলে এই মেম্বারের অ্যাক্সিস বরাবর যদি কোনো স্ট্রেস ডেভেলপ হয়, ঠিক আছে, একেই বলা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। সিম্পল জিনিস। ঠিক আছে, এখানে যেটা দেখিয়েছি সেটা বাইরের দিকে, মানে এটা হচ্ছে টেনসাইল আছে, যদি ভেতর দিকে করতাম তাহলে সেটা কম্প্রেসিভ হতো। বেশ, এবার নেক্সট হচ্ছে 1 নম্বর হলো, নেক্সট হচ্ছে বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস, ঠিক আছে, আগে লিখে দেবো তারপরে ছবিটা দেখবো। লেখ, it is a type of compressive stress arise when one body is supported by another body, ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে এক ধরনের কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, অ্যাক্সিয়াল স্ট্রেস আগেটা যেমন দেখালাম, অ্যাক্সিয়াল স্ট্রেসটা কম্প্রেশন টেনশন দুটোই হতে পারে, কিন্তু বিয়ারিং স্ট্রেসটা জেনারেলি বোঝানো হয় একটা কম্প্রেসিভ স্ট্রেস হিসাবে। কি করা হয় দেখ, ধর এই একটা মেম্বার আছে, ঠিক আছে, এই হলো মেম্বার। এই মেম্বারটাকে একটা, সাপোজ ধর এর থেকে বড় সাইজের কোনো মেম্বারের উপর আমি রাখলাম, একটা বড় সাইজের মেম্বারের উপর আমি সাপোজ ধর রাখলাম।
ঠিক আছে, কোনো একটা বড় সাইজের মেম্বারের উপর রাখিছি। তো ফার্স্টে দেখ, এই মেম্বারটার উপর একটা লোড পড়েছে, সাপোজ ধর পি লোড পড়েছে। ঠিক আছে, এই লোডটা পুরোপুরি ডিস্ট্রিবিউটেড হবে এই ছোট মেম্বারটার পুরো নিচেটা। ঠিক আছে, আর এই ছোট মেম্বারটা এই বড় মেম্বারে পার্টিকুলার ওই জায়গাটার উপর হচ্ছে তোর স্ট্রেস দেবে। ওই যে পার্টিকুলার ওই জায়গাটার উপর যে স্ট্রেসটা পড়ছে, এই স্ট্রেসটাকে বলা হয় বিয়ারিং স্ট্রেস। অর্থাৎ এটাকে যদি আমি বড় করে দেখাই, এটাকে যদি আমি বড় করে দেখাই, যে এই পার্টিকুলার জায়গাটার ওপর স্ট্রেসটা পড়ছে, তো অর্থাৎ কিরকম পড়ছে, এইভাবে কম্প্রেসিভ ভাবে লোডটা পড়ছে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে আমাদের বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস কনসেপ্ট ক্লিয়ার হলো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কম্প্রেসিভ। ছবি আঁকা হয়ে গেছে? চলো এবার 3 নম্বরে আসি। এবার আসছি 3 নম্বরে, যেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। এত ডিটেলসে কোনো বইয়েতে কিন্তু তোর লেখা থাকবে না, ঠিক আছে? আমি যেটা করছি, বিভিন্ন ইয়ারের তোর কোশ্চেন গুলোকে ঘেটে ঘেটে কি কি টাইপের পার্টিকুলার জায়গা থেকে কোশ্চেন আসে, সেই সেই জায়গাগুলোকে মার্ক করে সেই সেই পয়েন্টগুলোকে সবচেয়ে বেশি হাইলাইটেড করেছে, যাতে তোদের কোনো কোশ্চেন কনসেপ্টের দিক থেকে অন্তত কোনো কোশ্চেন যেন না হয়। ঠিক আছে, বেন্ডিং স্ট্রেস আগে লিখিনি। ইট ইজ দ্য স্ট্রেস developed due to the bending of the member. ঠিক আছে, কি হয় দেখ, সাপোজ ধর আমরা এখনো পর্যন্ত এই জিনিসটাতে আসিনি, তাও জিনিসটা আমরা জাস্ট বেসিক যেহেতু সবাই জানি, সেই জন্য জিনিসটা বুঝতে আমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, সাপোজ ধর আমি এখানে একটা মুভমেন্ট দিচ্ছি, বোথ সাইডে একটা মুভমেন্ট দিচ্ছি, তাহলে জিনিসটা কিরকম ভাবে বেন্ড করছে, স্ট্রাকচারটা ঠিক এইভাবে বেন্ড করছে। তাই তো? তাহলে এরপর ধর আমি যদি পার্টিকুলার এই ক্রস সেকশনটাকে ভাগ করি, পার্টিকুলার এই সেকশনটাকে যদি আমরা দেখি, তাহলে কিরকম দেখবো? পার্টিকুলার এই সেকশনটাকে আমরা দেখার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে দেখ, এটা এখানে করি। তাহলে দেখ সেন্টার পয়েন্ট কোনটা, এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি বেন্ড হওয়ার জন্য উপরটা কি হচ্ছে, কম্প্রেশন ক্রিয়েট হচ্ছে, নিচেটা টেনশন হচ্ছে। তাহলে দেখতে পাবো উপর দিকটা, উপরের পোর্শনটায় আমার একটা কম্প্রেসিভ ফোর্স অ্যাক্ট করবে। কিরকম ভাবে? বেন্ডিং স্ট্রেস যখন আমরা করব তখন আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করব, আমি জাস্ট শুধু এখন বেসিক কনসেপ্টের জন্য ডায়াগ্রামটা এঁকে রাখছি, পরে এই ডায়াগ্রামটাই আমরা পরে ডিটেলসে দেখব। ঠিক আছে,
তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্প্রেসিভ ফোর্স মেম্বার দিচ্ছে। এখানেও দিচ্ছে, এখানেও দিচ্ছে, ঠিক আছে। আর নিচের দিকে আমার কি ফোর্স দিচ্ছে? নিচের দিকে আমার একটা টেনসাইল ফোর্স দিচ্ছে। ঠিক আছে, তার ডিরেকশনটা কোন দিকে হবে? যেহেতু এটা বেড়ে যাচ্ছে, বাইরের দিকে হবে। দেখ, এরিয়া সেকশনের সাথে কিন্তু প্রত্যেকটা ফোর্স কিন্তু পারপেন্ডিকুলারই আছে। একটা জিনিস খেয়াল করতে পারছিস, সেকশনের সাথে ফোর্স গুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেছে আমার কম্প্রেশন, কম্প্রেশন, আর এইটা হচ্ছে আমার টেনশন। ঠিক আছে, তাহলে এইখানে দেখ লোডটার ডিস্ট্রিবিউশনটা কিন্তু নন ইউনিফর্ম হয়েছে, তাই তো? নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ঠিক আছে, এ একটা হলো। তাহলে আমার লাইন অফ অ্যাকশন এইটার ক্ষেত্রে কত হয়? অ্যাকচুয়ালি যেটা হয়, লাইন অফ অ্যাকশন যে কোনো ফোর্সের, যে কোন জায়গা দিয়ে হচ্ছে ফোর্সটা কাজ করবে, টোটাল ফোর্সটা, সেটা হয় সেন্টার অফ গ্র্যাভিটি মাধ্যম। তাহলে এখানটা একটু লিখে রাখবো, এটা অনেক সময় কনসেপ্টের জন্য লাগে, লিখে রাখ। লাইন অফ অ্যাকশন ফোর্স, লাইন অফ অ্যাকশন ফোর্স for uniform stress, for uniform stress passes through, passes through the center of gravity, center of gravity of the section, of the section। ঠিক আছে, কোনো সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটির থ্রু দিয়ে যে কোনো লাইন অফ অ্যাকশন ফোর্স যায়। ঠিক আছে, বেশ, তাহলে নর্মাল স্ট্রেস হয়ে গেল। এরপর হচ্ছে 1.9.2, এটা হচ্ছে শেয়ার স্ট্রেস। কিরে, বোরিং লাগছে নাকি? না স্যার বলুন। হুম, না না। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে এরকম ডিটেলসে গুছিয়ে নোট এর আগে কখনো বানিয়েছিস? না স্যার, সব অগোছালো নোট রয়েছিল আর কি, হ্যাঁ, এতটা গোছানো ছিল না আর কি। এতে তোদের সুবিধা হচ্ছে না? হ্যাঁ স্যার, এগুলো সব নোট করে রাখবো আলাদা করে আর কি। ওটাই বলছি যে নোটটা দেখ, যদি তোর আলাদা করে গোছানো থাকে না একটা জায়গায়, তোকে বারবার কি বলতো, আমি চাইছি কি, আমার মোটিভ যেটা হচ্ছে একটা ভালো প্রপার নোট তোদেরকে সাপ্লাই করা। প্রপার আমি একটা তোদেরকে নোট তৈরি করে দেবো, যার মধ্যে সব কিছু থাকবে, খুঁটি নাটি বেসিক সমস্ত কিছু থাকবে, সরঞ্জাম, মানে মানে আমি একদম সেই আইএস গ্রেড লেভেলের বানাতে চাইছি না। আমি ধরো আমি যে যে নোটগুলো থেকে কালেকশন করছি সেখানে আইএস গ্রেড লেভেলে অনেক হাই হাই স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকছে, ওগুলো তোদের লাগবে। আমাদের যেহেতু মেন ফোকাস হচ্ছে তোর এই জেই এসএসসি এগুলো, তো সেই জন্য ওই ওই লেভেলের আমার দরকার নেই। তাহলে আমার এই যে এসএসসির জন্য যে যে স্ট্যান্ডার্ড জিনিসগুলো আছে সেইগুলোকে কালেক্ট করে আগে প্রপার একটা নোট করাবে। তারপরে যেমন মক টেস্ট নিচ্ছি, মক টেস্ট নিচ্ছি আমি, ধর টোটাল তোদের মক টেস্টে যে কোশ্চেন তৈরি করি, 7টা বই থেকে কোশ্চেন বানাচ্ছি,
7 কোন কোন বই আমি তোদেরকে বলবো না, আরো কিছু বই পরে আমি অ্যাড করবো ধীরে ধীরে। ঠিক আছে, তো 7টা বইয়ের প্রত্যেকটা কোয়েশ্চেন ওই পার্টিকুলার টপিকের উপর যা যা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন গুলোকে কালেক্ট করে সেগুলোকে এক জায়গায় করে তোদের চেষ্টা করছি যেন এই জিনিসটা যখন কমপ্লিট হবে যেন ওই জায়গা থেকে কোনো কোশ্চেনই না আটকায়। যা কোশ্চেন আসবে যেন প্রত্যেকটা কোশ্চেন তোরা অ্যাটেন্ড করতে পারবি। এতে কি বলতো, ডেপথ অফ নলেজও বাড়ছে, তোর মানে ভুল হওয়ার প্রবাবিলিটা অনেকটা কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ। হুম। চলো এবার আমরা শুরু করব শেয়ার স্পেস। এই জায়গাটা একটু মুছে দিই। চলো এবার শেয়ার স্ট্রেসের নোটটা আমরা লিখতে শুরু করি। ওকে, তাহলে নর্মাল স্ট্রেসের আমরা সমস্ত কিছু দেখে নিলাম। এবার হচ্ছে শেয়ার স্ট্রেস লিখব। শেয়ার স্ট্রেসের লেখ, it is the type of it is the type of the stress which acts in the plane of the section itself। অর্থাৎ সেকশনের ওপরেই হচ্ছে ফোর্সটা থাকবে। অর্থাৎ ধর এই হচ্ছে আমার প্লেন, এই হচ্ছে ধর আমার বডি, ফোর্সটা কাজ করবে কি প্লেনের সাথে আমার প্যারালাল কাজ করে। ঠিক আছে, বা বডিটাকে যদি আমরা এইভাবে দেখি, ক্রস সেকশন ওয়াইজ দেখি, ফোর্সটা কাজ করবে এইভাবে, স্ট্রেসটা কাজ করবে এইভাবে। ঠিক আছে, তো একে বলা হয় শেয়ার স্ট্রেস। তো শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমরা পড়লাম দুটো, একটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার টেস্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট শেয়ার টেস্টটা কি আগে লিখে নিই। ডাইরেক্ট শেয়ার স্ট্রেস, লেখ these are the type of share which is developed due to the direct action of the load। সেই লোডটা কি হতে পারে, ফোর্স হতে পারে অথবা মুভমেন্ট হতে পারে। মুভমেন্টের জন্য হতে পারে বা ফোর্সের জন্য হতে পারে। ট্রাইং টু কাট থ্রু দ্য সেকশন অফ দ্য মেটেরিয়াল। through the trying to cut through the section of the material। ঠিক আছে, এটা মানে এটা কি বোঝাতে চাইছে সেটা আগে বুঝি। ধর
এই একটা মেম্বার আছে, ঠিক আছে। এখানে ধর আমার সাপোর্ট আছে, বা এক কথা বলতে গেলে আমার সাপোর্ট রিয়াকশন আছে, এখানে একটা ফোর্স আছে। তাহলে সেকশনটাকে যদি আমি কাটি তাহলে কি হবে, বা সেকশনটাকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে কি দেখব, বা ফ্রি বডি ডায়াগ্রাম করার যদি চেষ্টা করি দেখব যে এখানে একটা সাপোর্ট তো আছেই, রিয়াকশন তো আছেই, ওপরের যে লোডটা ছিল সেই লোডটার রিয়াকশনটা দুভাগে এরকম ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দুভাগে ভাগ হচ্ছে এর পরের পার্টটাই আবার অপোজিট ডিরেকশনে দিতে শুরু করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার যে সেকশন গুলো আছে না, ও কি করবে, শেয়ার স্ট্রেস চেষ্টা করে আমার সেকশনকে এরকম ভাবে কাট করে যাচ্ছে। কি বললাম, এইদিকে একে কাট করছে, এইদিকে একে টানছে, এইভাবে ও কাট করার চেষ্টা করে কোন একটা সেকশনকে। অ্যাক্সিয়ালে যেমন কি কম্প্রেশন টেনশন হয়, জিনিসটা ছোট হচ্ছে বা বড় হচ্ছে, শেয়ারে কি হচ্ছে, মেটেরিয়ালটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে। বেসিক শেয়ারের যে ফান্ডা, বোঝাতে পারলাম, বেসিক শেয়ারের যে ফান্ডা সেটা হচ্ছে এইভাবে দুটোকে ভাগ করে দেয়, বোঝাতে পারলাম। একে বলা হয় ডাইরেক্ট শেয়ার স্ট্রেস। এবার ইনডাইরেক্ট শেয়ার স্ট্রেস কি, ইনডাইরেক্ট শেয়ার স্ট্রেস, এটাকে কি বলছে, it is the type of shear stress that is developed due to কার জন্য হচ্ছে, দেখ, টরশন, due to torsion, compression or tension, ঠিক আছে। তাহলে এইখান থেকে দুটো জিনিস আমরা বুঝতে পারলাম, ডাইরেক্ট শেয়ার স্ট্রেস কিন্তু তোর কার জন্য হয়, ট্রান্সভার্স লোডের জন্য হয়, তাই তো, ট্রান্সভার্স লোডের জন্য হয়। আর হচ্ছে মুভমেন্টের জন্য ডাইরেক্ট শিয়ার স্ট্রেস হয়। আর ইনডাইরেক্ট শিয়ার স্ট্রেস কার কার জন্য হয়, টরশন কম্প্রেশন টেনশন এইসবের জন্য। টরশনের জন্য কিরকম হয় একটু দেখি, ধর একটা মেম্বার আছে বা টিউব আছে, ঠিক আছে, টিউবটা একটু বড় করে আঁকি, টরশনের ডায়াগ্রামটা বোঝাতে সুবিধা হবে। দেখে গেল।